এর পরের টপিক হচ্ছে আমাদের সাবগ্রুপ। সিলেবাস দেখলেই বুঝতে পারবে এর পরের টপিক হচ্ছে আমাদের সাবগ্রুপ। তো সাবগ্রুপ কাকে বলে? সাবগ্রুপ মানে হচ্ছে, ধরো জি কম্পোজ একটা গ্রুপ অলরেডি হয়ে আছে, যে জি কম্পোজ অলরেডি একটা গ্রুপ হয়ে আছে, ঠিক আছে, আর এইচ হচ্ছে জি এর একটা সাবসেট। তাহলে জি এর একটা সাবসেট মানে এই জি এর কিছু কিছু সংখ্যা নিয়ে এইচটা তৈরি হয়েছে, ঠিক আছে। এইবার যদি দেখা যায় এই এইচটাও সেম কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে দিয়েছে। কোন কম্পোজিশন? যে কম্পোজিশনটা জির ওপরে ছিল, সেই সেম কম্পোজিশনের রেসপেক্টে এইচটাও দেখা গেছে যে গ্রুপ ফর্ম করে গেছে। তাহলে সাবসেট তো ছিলই, সেটা আবার গ্রুপ ফর্ম করে গেছে। তখন আমরা বলবো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। ক্লিয়ার? আমি আবার বলছি, দেখো, জি কম্পোজ প্রথম থেকে একটা গ্রুপ ছিলই, আর এইচটা ইনিশিয়ালি জি এর নন এমটি সাবসেট ছিল, ঠিক আছে। এইবার যদি দেখা যায় যে এইচটাও ওই সেম কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে গেছে, তাহলে এইচ কম্পোজ যেটা, সেটা হচ্ছে জি এর একটা সাবগ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার? সাবসেট সেটা জি এর যে কম্পোজিশন, সেই সেম কম্পোজিশনের রেসপেক্টে যদি আবার নিজে একটা গ্রুপ ফর্ম করে, তাহলে সেটাকে সাবসেট তো ছিলই, সেটা নতুন করে সাব গ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার? সেটাই দেখো আমাদের এই ডেফিনিশনে লেখা আছে যে let G compose be a group and H is a non-empty subset of G. তারপরে if H compose is a group where composition is, আচ্ছা এত কিছু লেখার দরকার নেই, আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এরকম লিখবো সাবগ্রুপের ডেফিনেশন, যে let G compose is a group and H is a non-empty subset of G. Now if H compose again form a group, then H compose is said to be a subgroup of G compose. ক্লিয়ার? আমরা এইটুকু লিখবো সাবগ্রুপের ডেফিনিশন। তারপরে চলে আসি, লেট এইচ কম্পোজ ইজ এ গ্রুপ, জি বিং এ সাবসেট অফ জি, মানে জি তার নিজেরই একটা সাবসেট হয়। তাহলে জি একটা গ্রুপ, আবার তারই একটা সাবগ্রুপ হচ্ছে জি নিজেই। তাহলে জি কম্পোজ একটা গ্রুপ, জি কম্পোজ হচ্ছে ওর নিজেরই একটা সাবগ্রুপ। তাহলে এই জি কম্পোজটাকেই বলবো ইমপ্রপার সাবগ্রুপ, ঠিক আছে। সিমিলারলি শুধু আইডেন্টিটি এলিমেন্টটা কম্পোজিশনের রেসপেক্টে একটা গ্রুপ ফর্ম করবে। জি যদি একটা গ্রুপ হয়, তাহলে তার আইডেন্টিটি এলিমেন্ট ই, সেটাকে শুধু ই বলে আমি একটা সেট বানালাম ই দিয়ে, এটাকে লিখবো কি সিঙ্গেলটন সেট ই। সেই ইটাও কম্পোজিশনের রেসপেক্টে আমাদের গ্রুপ ফর্ম করবে, এটাকে আমরা বলবো ট্রিভিয়াল সাবগ্রুপ, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে এসো, যেমন ধরো একটা এক্সাম্পল আমরা জেড প্লাস মানে সেট অফ ইন্টিজার, সেটা অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, আমরা অলরেডি আগেই দেখেছি। তাহলে জেড প্লাস হচ্ছে একটা গ্রুপ। এবার আমি টু জেড নিলাম। টু জেড মানে কি? যদি জেডের মধ্যে +-1 +-2 +-3 ডট ডট এই এলিমেন্টগুলো থাকে, তাহলে টু জেডের মধ্যে কারা থাকবে? মানে শুধু 2 দিয়ে ইন্টিজারকে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেগুলো থাকবে, মানে +-2 +-4 +-6 +-8 ইত্যাদি। তাহলে এই টু জেড প্লাস এটাও একটা গ্রুপ ফর্ম করবে। এই টু জেড প্লাস এটাকে বলবো জেড প্লাসের সাবগ্রুপ, ঠিক আছে। কেন সাবগ্রুপ? কারণ টু জেডের মধ্যে কম সংখ্যক এলিমেন্ট আছে, জেডের থেকে কম সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে টু জেড হচ্ছে জেডের একটা সাবসেট। এবং দ্বিতীয়ত টু জেডটা প্লাসের রেসপেক্টে গ্রুপও ফর্ম করে দিয়েছে, দেয়ারফর দিস ইজ কল্ড এ সাবগ্রুপ অফ জেড প্লাস। সিমিলারলি আমাদের থ্রি জেড, সেটাও অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, এটাকেও আমরা বলবো জেড প্লাসের আরেকটা সাবগ্রুপ।
তাহলে একটা গ্রুপের অনেকগুলো সাবগ্রুপ হতে পারে, যেমন জেড প্লাস এর সাবগ্রুপ 2Z প্লাস একটা, সিমিলারলি 3Z প্লাস একটা, সিমিলারলি 5Z প্লাস একটা, অনেকগুলো সাবগ্রুপ। ঠিক আছে, সাবগ্রুপের এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এবার প্রশ্ন থিওরাম হচ্ছে 2.10.1, লেট জি কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড এইচ কম্পোজ বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজ। তাহলে জি কম্পোজ হচ্ছে একটা গ্রুপ আর এইচ কম্পোজটা হচ্ছে তারই মানে ওই জি এরই একটা সাবগ্রুপ। যে কোশ্চেন বলেছে দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এইচ কম্পোজ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি কম্পোজ। তাহলে যেহেতু জি কম্পোজ একটা গ্রুপ, এর একটা আইডেন্টিটি থাকবে, আবার এইচ কম্পোজ হচ্ছে ওই জি কম্পোজেরই একটা সাবগ্রুপ, মানে ইটসেলফ একটা গ্রুপ, তাহলে এরও একটা আইডেন্টিটি থাকবে। তাহলে জিরো আইডেন্টিটি থাকবে, এইচেরও আইডেন্টিটি থাকবে। এবার কোশ্চেন বলেছে 1 নম্বর, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এইচ কম্পোজ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি কম্পোজ। যে এর যে আইডেন্টিটি সেটা অ্যাকচুয়ালি ওই জি এর আইডেন্টিটিটাই মানে হবে, এটার যে আইডেন্টিটি সেটা অ্যাকচুয়ালি জি এরই আইডেন্টিটি। সিমিলারলি পরের কোশ্চেনটা বলেছে যে ইফ এ বিলংস টু এইচ দেন ইনভার্স অফ এ in subgroup H compose is the same as the inverse of A in G compose। তাহলে এ যদি এইচে থাকে তাহলে এর একটা ইনভার্স সেটাও এইচে থাকবে। কেন? কারণ যেহেতু এইচটা ইটসেলফ একটা গ্রুপ, তাহলে এই এলিমেন্টটা এইচে যদি থাকে তাহলে এর একটা ইনভার্স এইচে থাকবে। আবার এটা এইচে থাকা মানে জিতেও থাকা, তাহলে এটা যখন জিতে চলে গেল তখন তাহলে জি এর মধ্যেও এর একটা ইনভার্স থাকবে। তাহলে কোশ্চেন বলেছে যে ওই এইচে এ যে সংখ্যাটা তার এইচে যা ইনভার্স জি এ যা ইনভার্স সে দুটো কিন্তু অ্যাকচুয়ালি সেম। তো যাই হোক, আমি দুয়েরটা পরে আসছি, আমি একেরটা আগে দেখি কী করে করা যায়। তো আমি ধরে নিচ্ছি যে জি কম্পোজ আর এইচ কম্পোজটা হচ্ছে জি কম্পোজের সাবগ্রুপ। আমি ধরে নিচ্ছি ইজি হচ্ছে জি এর আইডেন্টিটি আর ইজি হচ্ছে জি এর আইডেন্টিটি আর এইচটা হচ্ছে এইচের আইডেন্টিটি। এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। যে আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ, বইয়ে একটু অন্যরকমভাবে করা আছে। 2.10.1 এর একেরটা, if possible let EG is the identity of G compose and EH is the identity of H compose। ক্লিয়ার? আমি ধরে নিলাম যে এটা ওর আইডেন্টিটি। তাহলে দেন EG compose EH equals to EH compose EG is equals to, দেখো এখানটায় দুটোই তো আইডেন্টিটি, আমি আপাতত এইটাকে আইডেন্টিটি ধরছি, এটা নর্মাল এলিমেন্ট ধরছি। যদিও এটা আইডেন্টিটি তো সে একটা এলিমেন্টই হয়, তো আমি এই পজিশনে ধরছি ইজিটা হচ্ছে আইডেন্টিটি, এটা নর্মাল এলিমেন্ট। তাহলে আইডেন্টিটির সাথে এলিমেন্ট ইজ ইকুয়ালস টু এলিমেন্টের সাথে আইডেন্টিটি ইজ ইকুয়ালস টু এলিমেন্টটা ইটসেলফ হবে। ক্লিয়ার? এটা কখন পাবো? টেকিং ইজি অ্যাজ আইডেন্টিটি। সিমিলারলি একই রকমভাবে আমি যদি এরকম লিখি ইজি কম্পোজ ইএইচ ইজ ইকুয়ালস টু ইএইচ কম্পোজ ইজি, কিন্তু এখানটায় আমি ধরে নিলাম ইএইচটা আইডেন্টিটি আর ইজিটা নর্মাল এলিমেন্ট। তাহলে এলিমেন্টের সাথে আইডেন্টিটি ইকুয়ালস টু আইডেন্টিটির সাথে এলিমেন্ট ইকুয়ালস টু এলিমেন্ট হবে, দ্যাট মিন্স ইজি হবে। এটা কখন? টেকিং ইএইচ অ্যাজ আইডেন্টিটি। ঠিক আছে, এবার এইটা আর এটা তো সেম, তাহলে আলটিমেটলি এদিকের আর এদিকে এলিমেন্টটাও সেম হতে হবে। দেন ফ্রম অ্যাবাভ ইএইচ ইজ ইকুয়ালস টু ইজি। তাহলে ইএইচ মানে কি? এইচের আইডেন্টিটি, ইজি মানে কি? জি এর আইডেন্টিটি। তাহলে যেটাই জি এর আইডেন্টিটি সেটাই এইচের আইডেন্টিটি। তাহলে এরপরে লিখব দিস প্রুভস দ্য থিওরাম। ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে একটা মজার জিনিস কি দেখো, জিনিসটা এরকম যে ধরো জি কম্পোজ একটা গ্রুপ, তার একটা সাবগ্রুপ হচ্ছে এইচ কম্পোজ, আর একটা সাবগ্রুপ হচ্ছে কে কম্পোজ,
আর একটা সাবগ্রুপ হচ্ছে এফ কম্পোজ, এভাবে 3টে সাবগ্রুপ আছে। তাহলে সাবগ্রুপ এটা যদি সাবগ্রুপ হয় তাহলে এটা তো অবভিয়াসলি গ্রুপ হয়েছে বলে এটাকে সাবগ্রুপ বলেছে। তাহলে এটা যেহেতু গ্রুপ, তাহলে এর একটা আইডেন্টিটি থাকবে সে ইএইচ, এর একটা আইডেন্টিটি থাকবে সে ইকে, এর একটা আইডেন্টিটি থাকবে সে ইএফ। বাই দ্য কন্ডিশন এইচ কম্পোজের আইডেন্টিটি মানেই জি কম্পোজের আইডেন্টিটি যেটা, সেটাই এইচ কম্পোজের আইডেন্টিটি, যেহেতু এইটা হচ্ছে এর সাব গ্রুপ। তাহলে আলটিমেটলি ইএইচ মানে অ্যাকচুয়ালি ইজি হলো। সিমিলারলি কে কম্পোজ যেহেতু জি কম্পোজের একটা সাবগ্রুপ, তাহলে অ্যাকচুয়ালি ইকে মানে এর যা আইডেন্টিটি সেটা অ্যাকচুয়ালি জি এরই আইডেন্টিটি, তাহলে ইকে মানেও ইজি হলো। সিমিলারলি এফ কম্পোজ সেটাও একটা সাবগ্রুপ, তার মানে এর যে আইডেন্টিটি সেটাও জি এর আইডেন্টিটি মানে ইজি। তাহলে এই 3টের ভ্যালুই ইজি হলো। দ্যাট মিনস ইএইচ ইজ ইকুয়ালস টু ইকে ইজ ইকুয়ালস টু ইএফ। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে আমার একটা গ্রুপ জি, তাহলে এখানটায় এইচ, এখানটায় এইটুকু পোর্শন হচ্ছে ধরো কে, আর এখান থেকে এই পোর্শনটুকু হচ্ছে এফ, এইটুকু আরও অনেক কিছু আছে, আমরা 3টে নিয়ে বলছি। তাহলে এই 3টে সাবগ্রুপ এর মধ্যে কিছু কমন থাকুক বা না থাকুক, একটা জিনিস কিন্তু কমন, ওদের আইডেন্টিটি এলিমেন্টগুলো কিন্তু কমন। তাহলে একটা গ্রুপ থেকে যখন তুমি 3টে সাবগ্রুপ বানাবে, এরা কিন্তু কখনোই ডিসজয়েন্ট হবে না। কেন হবে না? কারণ ওদের মধ্যে কিছু কমন এলিমেন্ট থাকুক বা না থাকুক, আইডেন্টিটি যেটা সেটা কিন্তু আমাদের কমন থাকবেই। তুমি একটা গ্রুপ থেকে 3খানা সাবগ্রুপ কেন, 14খানা, 15খানা, 16খানা, যত ইচ্ছা সাবগ্রুপ বানাও, সেই সাবগ্রুপগুলোর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট কমন থাকবেই। তাহলে একটা গ্রুপের যতগুলো সাবগ্রুপ বানাও না কেন, তারা কিন্তু কখনোই ডিসজয়েন্ট হবে না। ক্লিয়ার? তাহলে এটাও একটা প্রশ্ন আসতে পারে যে প্রুভ দ্যাট সাবগ্রুপস অফ এ গ্রুপ আর নট ডিসজয়েন্ট। তাহলে আমরা তখন কী করব, যে এইটাকে প্রমাণ করে দেবো যে এইচের যে আইডেন্টিটি এলিমেন্ট ইএইচ সেটাই অ্যাকচুয়ালি জি এর আইডেন্টিটি এলিমেন্ট। দেয়ারফর ইচ সাবগ্রুপ কন্টেন্স দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি কম্পোজ। প্রত্যেকটা সাবগ্রুপই জি কম্পোজের আইডেন্টিটি এলিমেন্টটাকে কন্টেন্ট করেছে। হেন্স সাবগ্রুপস আর নট ডিসজয়েন্ট। একটা গ্রুপ থেকে যতগুলো সাবগ্রুপ হবে কখনোই ডিসজয়েন্ট হবে না। এমন হতেই পারে তুমি অন্য একটা G1 কম্পোজ আরেকটা গ্রুপ নিলে, সেখান থেকে তুমি আরও সাবগ্রুপ বানালে, H1 কম্পোজ, তারপরে ধরো H2 কম্পোজ, এভাবে বানালে। এই H1 আর এই H কম্পোজ এরা ডিসজয়েন্ট হতে পারে, কারণ এখানটায় মেন গ্রুপটাই তো আলাদা হয়ে গেছে। এরা আলাদা হতে পারে, এরা আলাদা হতে পারে, এর সাথে এ আলাদা, মানে ডিসজয়েন্ট হতে পারে, কোনো কমন এলিমেন্ট না থাকতে পারে। H2 কম্পোজের সাথে F কম্পোজ সেটাও ডিসজয়েন্ট হতে পারে, কারণ মেন গ্রুপটাই আলাদা। কিন্তু H1 আর H2 কিন্তু কখনোই ডিসজয়েন্ট হবে না, এদের মধ্যে অন্তত একটা কমন এলিমেন্ট আইডেন্টিটিটা থাকবে, যেটা EG1। ক্লিয়ার? বেশ, এর পরের যে থিওরাম মানে 10-2, যেটা 10-2-এরটা বলেছে ইফ A belongs to H, then the inverse of A in G compose is the same inverse of A inverse of A in subgroup H compose is same as the inverse of A in G compose। তাহলে ব্যাপারটা কী বলতে চাইছে, ধরো এখানটায় G compose একটা গ্রুপ আর H compose হচ্ছে এর একটা সাবগ্রুপ, দিয়ে আমি এই A বলে একটা এলিমেন্ট H থেকে নিলাম। তাহলে এটা যেহেতু সাবগ্রুপ, তাহলে এইখান থেকেই আমি একটা ইনভার্স এ ড্যাশ পাবো, এ এলিমেন্ট তার একটা ইনভার্স এ ড্যাশ পাবো। আবার তাহলে এটা যদি ইনভার্স পাই তাহলে কী লিখবো, এ কম্পোজ এ ড্যাশ ইজ ইকুয়ালস টু এ ড্যাশ কম্পোজ এ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি ইজি। অ্যাকচুয়ালি এইচের আইডেন্টিটি লেখা আমার উচিত, কিন্তু এইচের আইডেন্টিটি মানে তো জি এর আইডেন্টিটি, দ্যাট মিনস ইজি। আবার এটা যদি এইচে থাকে, আবার এইচটা তো জি এর সাবসেট, তার মানে এটা আলটিমেটলি আবার গেল কোথায়, জি এ। তাহলে A belongs to H ইমপ্লাই A belongs to G, তাহলে এটা জিতে চলে গেল। আবার জি কম্পোজ একটা গ্রুপ, তাহলে জি কম্পোজের মধ্যে আবার একটা ইনভার্স এর থাকবে। যেমন এটা এইচে থাকার জন্য এইচের মধ্যে একটা ইনভার্স আছে এর, সিমিলারলি এটা যে জিতে চলে যাবে, জি এর মধ্যেও এ এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, ধরলাম তার নাম হচ্ছে A ডবল ড্যাশ। তাহলে সেখান থেকে আমরা কী লিখবো, এ কম্পোজ এ ডবল ড্যাশ ইজ ইকুয়ালস টু এ ডবল ড্যাশ কম্পোজ এ ইজ ইকুয়ালস টু ইএইচ। এরকম আমরা লিখতে পারবো, সরি ইএইচ না ইজি, সেটা আমরা লিখতে পারবো। তাই যদি লিখতে পারি
তাহলে এই দুই দিকে আমাদের ইজি চলে এসছে, তাহলে এদিকে ইজি যদি চলে আসে তাহলে এটার সাথে এটা ইকুয়াল লিখতে পারবো। দেন এ কম্পোজ এ ড্যাশ ইজ ইকুয়ালস টু এ কম্পোজ এ ডবল ড্যাশ। আমি এবারে করি কি, এটাকে লেফট ক্যান্সেলেশন করে দিই। জিটা যদি একটা গ্রুপের মধ্যে লেফট ক্যান্সেলেশন রাইট ক্যান্সেলেশন দুটোই করা যায়, তাহলে এখান থেকে আমি লেফট ক্যান্সেলেশন করে দিই, এ চলে যাবে। তাহলে এ ড্যাশ ইজ ইকুয়ালস টু এ ডবল, ব্র্যাকেটে লিখবো বাই লেফট ক্যান্সেলেশন ল। তাহলে এই যে ইনভার্স, এটা মানে কি এর ইনভার্স ইন এইচ, আর এ ডবল ড্যাশ মানে ওই এরই ইনভার্স ইন জি। তাহলে ওই এ যে এলিমেন্ট তার এইচে যা ইনভার্স, জি এরও সেম ইনভার্স, সেটা আমাদের কোশ্চেনে বলেছে 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, করবে 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা বইয়ে যেটা লেখা আছে সেটাই আমরা করবো। আমরা এ ড্যাশ এ ডবল ড্যাশ দিয়ে করেছি, আর বইয়ে এ ড্যাশ আর এ ইনভার্স দিয়ে করেছি, দুটোর মানে কিন্তু একই। আর 1 নম্বরটা আমি যেটা লিখলাম সেটা আর কি তোমরা করবে, আমি গ্রুপের ফটো ছবি তুলে পাঠিয়ে দেবো। আচ্ছা, নোট বলে লেখা আছে এভরি সাবগ্রুপ অফ জি কম্পোজ মাস্ট কন্টেন দ্য এলিমেন্ট ইজি, যেটা আমরা এক্ষুনি বলছিলাম যে জি এর যে সাবগ্রুপই নাও না কোনো, সে কিন্তু ইজিকে কন্টেন করবেই, মানে জি এর আইডেন্টিটিকে কন্টেন করবেই। দেয়ারফর দেয়ার ক্যান নট বি টু ডিসজয়েন্ট সাবগ্রুপ অফ এ গ্রুপ। তাহলে একটা গ্রুপের আন্ডারে যতগুলোই তুমি সাবগ্রুপ বানাও তারা কিন্তু কখনোই ডিসজয়েন্ট হবে না। ক্লিয়ার? তারপরে 2.10.2 ইম্পর্টেন্ট থিওরাম, এটা তা বলেছে কি দেখো, লেট জি কম্পোজ বি এ গ্রুপ, এ নন এমটি সাবসেট এইচ অফ জি ফর্মস এ সাবগ্রুপ অফ জি। তাহলে এইচ হচ্ছে একটা গ্রুপ, জি কম্পোজ একটা গ্রুপ, আর এইচ হচ্ছে জি এরই একটা নন এমটি সাবসেট। দিয়ে বলেছে ওই এইচটাও জি কম্পোজের একটা সাব গ্রুপ ফর্ম করবে ইফ অ্যান্ড অনলি যখন এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, ইমপ্লাই এ কম্পোজ বি বিলংস টু এইচ, আর 2 নম্বর এ বিলংস টু এইচ ইনভার্স এ ইনভার্স বিলংস টু এইচ, ইমপ্লাই এ ইনভার্স বিলংস টু এইচ। আমি একটু ভেঙে বলি, তারপর থিওরামটাই আসছে। ধরো জি কম্পোজ একটা গ্রুপ, আর এইচ হচ্ছে জি এর একটা নন এমটি সাবসেট, শুধু এইটুকু বলে দিয়েছে। এবার যদি আমি দেখাতে চাই যে এইচ কম্পোজটা হচ্ছে জি কম্পোজের একটা সাব গ্রুপ, তাহলে আমাকে দেখাতে কী হবে, এটাকে একটা গ্রুপ তাই প্রমাণ করতে হবে। ঠিক তো, সাব গ্রুপের ডেফিনেশন তাই যে এইচটা জি এর একটা নন এমটি সাবসেট, তাহলে এইচ কম্পোজটা একটা সাব গ্রুপ ফর্ম করবে যদি এটা ইটসেলফ একটা গ্রুপ হয়। তাহলে এটাকে সাব গ্রুপ যদি প্রমাণ করতে হয়, তাহলে এটা আমাদের সেই পরপর চারটে আমাদের প্রপার্টি ছিল, সেটা প্রমাণ করতে হবে যে এইচটা কম্পোজিশনের রেসপেক্টে ওই চারটে প্রপার্টি স্যাটিসফাই করেছে। তাহলে প্রপার্টিগুলো কী ছিল, একটা হচ্ছে ক্লোজার, 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ ইচ এক্সিস্ট, আমি শর্টে আইডেন্টিটি লিখলাম। 4 নম্বর হচ্ছে ইনভার্স অফ ইচ এলিমেন্ট এক্সিস্ট, তাহলে আইডেন্টিটি এক্সিস্ট, এখানটা শর্টে লিখলাম ইনভার্স এক্সিস্ট। ঠিক আছে, এগুলো আমাকে চারটে দেখাতে হবে, কিন্তু থিওরামে বলেছে যে চারটের দরকার নেই, আমি যদি দেখাতে পারি যে এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ ইমপ্লাই করে এ কম্পোজ বি বিলংস টু এইচ, এটা যদি দেখাতে পারি, এটা মানে কি দুটো এলিমেন্টের কম্পোজিশন করলে সেটা আবার এইচের মধ্যেই আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। আর 2 নম্বর বলেছে এ বিলংস টু এইচ, সেখান থেকে ইমপ্লাই যদি করে, মানে যদি দেখাতে পারি এ ইনভার্সটাও এইচে আছে, তার মানে কি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, সেটা যদি দেখাতে পারি মানে এটা, তাহলেই বলেছে যে এইচ কম্পোজটা সাবগ্রুপ হয়ে যাবে, মানে এই দুটো অটোমেটিক হয়ে যাবে, এই 2 আর 3-এরটা অটোমেটিক হয়ে যাবে, সেইটা আমাদের অ্যাকচুয়ালি তাহলে দেখাতে হবে। বুঝা গেছে? আমাদের এটা সাবগ্রুপ প্রমাণ করতে গেলে দেখানো উচিত ছিল চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে, তো বলেছে এই দুটো করলেই হবে। তাহলে এই দুটো করলে মানে 1 নম্বর আর 4 নম্বরটা বলে দিচ্ছে, তাহলে বাকি যে দুটো হবে সেটা আমাকে দেখাতে হবে যে এই দুটো মানেই হচ্ছে অটোমেটিক্যালি বাকি দুটো হয়। ক্লিয়ার? সেটা দেখো আমাদের থিওরামে বলেছে যে জি কম্পোজ ইজ এ গ্রুপ, এ নন এমটি সাবসেট এইচ অফ জি forms a subgroup of G compose if and only if A belongs to H, B belongs to H, imply A compose B belongs to H। 1 নম্বর। 2 নম্বর A belongs to H ইমপ্লাই করবে A ইনভার্স, সেটা হয়ে যাচ্ছে। তাহলে ক্লোজার দিয়ে দিয়েছে, ইনভার্স দিয়ে দিয়েছে।
তাহলে এবার আমাকে বাকি দুটো হয় সেখান থেকে সেটা দেখাতে হবে। ইফ অ্যান্ড অনলি মানে কি, আমি প্রথমে ধরে নিব যে মানে দুই দিক থেকে প্রথমে ধরে নেব এইচটা হচ্ছে সাবগ্রুপ হয়ে গেছে, দিয়ে দেখাবো এইটা হয়েছে, আর ঘুরিয়ে এইটা হয়েছে সেখান থেকে দেখাবো এইচটা সাবগ্রুপ হয়েছে। ইফ অ্যান্ড অনলি বা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট মান বলতে তাই বোঝে যে লেফট হ্যান্ড সাইড ধরে নেবো, দেখবো রাইট হ্যান্ড সাইড হয়েছে, আর ঘুরিয়ে রাইট হ্যান্ড সাইড হয়েছে দেখাবো লেফট হ্যান্ড সাইডটা হয়েছে, সেটাই ইফ অ্যান্ড অনলি বলে বা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন বলে। তো আমি এর প্রমাণটা করছি। প্রমাণটা বই যেটা আছে আমরা সেটাই লিখবো, আমি শুধু একটুখানি বলে বলে দিচ্ছি। এইচ কম্পোজ ইজ এ সাবগ্রুপ, আর এইদিকে দুটো কন্ডিশন দেওয়া আছে, এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, ইমপ্লাই এ কম্পোজ বি, সেটাও এইচে আছে। আর 2 নম্বর হচ্ছে এ বিলংস টু এইচ, ইমপ্লাই এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এইটা যদি সাবগ্রুপ হয় আমাদের দেখাতে হবে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে, ঘুরিয়ে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে আর কি, তাহলে দেখাতে হবে এটা সাবগ্রুপ হয়েছে। ক্লিয়ার? তো আমি প্রথমে ধরে নিই এইচ কম্পোজ হচ্ছে একটা সাবগ্রুপ, তাহলে প্রথমে আমি যদি ধরে নিই এইচ কম্পোজটা সাবগ্রুপ, তাহলে দ্যাট মিনস এইচ কম্পোজ ইটসেলফ এ গ্রুপ, এটা নিজে একটা গ্রুপ হয়ে গেছে। গ্রুপ যদি হয় দেন এইচ ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন, তাহলে কম্পোজিশন রেসপেক্টে এইচটা যদি ক্লোজ হয় তার মানে অটোমেটিক্যালি এক স্যাটিসফাই হয়ে গেল, সো 1 ইজ satisfied. Similarly, each element of H exist কেন, since H compose is a group, তাই যদি হয় then 2 is satisfied। হলো, তাহলে সাবগ্রুপ হলে 1 আর 2 স্যাটিসফাই করে গেছি। এইবার ঘুরিয়ে অ্যাকচুয়াল যে প্রমাণ, যেটা আমাদের আসল প্রমাণ করতে হবে, এই দুটো মানেই সাবগ্রুপ হয়। তাহলে কনভার্সলি এটা তো সহজ, এখান থেকে এদিক দেখানো সহজ, এটা গ্রুপ তার মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে মানে 1 নম্বর হয়ে গেল। সিমিলারলি এটা একটা গ্রুপ, তাহলে ইচ এলিমেন্ট অফ এইচ এক্সিস্ট, তাহলে 2 নম্বর স্যাটিসফাই করে গেল। এবার আমি কনভার্সলি ধরে নিচ্ছি 1 আর 2 স্যাটিসফাই করেছে, যে দেখাবো এটা সাবগ্রুপ। তাহলে কনভার্সলি let 1 and 2 are true, যে আমাদের দেখাবো সাবগ্রুপ। লিখবো কি, তাহলে আমাদের সাবগ্রুপ মানে অ্যাকচুয়ালি গ্রুপ দেখাতে হবে, গ্রুপ মানে 4টে কন্ডিশন স্যাটিসফাই করে তাই দেখাতে হবে। এই দুটো কন্ডিশন দেওয়া আছে, সেখান থেকে বাকি দুটো কন্ডিশন পাবো সেটা আমাকে দেখাতে হবে, মানে মোট এইচ কম্পোজটা ওই 4টে কন্ডিশনকে স্যাটিসফাই করেছে সেটা আমাকে দেখাতে হবে। তাহলে লিখবো কি, সিন্স 1 is true then H compose is closed, বা লিখতে পারি এরকম H is closed under composition, যেভাবে লিখতে হবে। 1 নম্বর হলো। 2 নম্বর অ্যাসোসিয়েটিভ দেখাতে হবে। অ্যাসোসিয়েটিভটা কী করে দেখাবো, এগেন H is a subset of G, সাবগ্রুপ মানে আমাকে সাবগ্রুপটা প্রমাণ করতে হবে, সরি এইচটা জি এর সাবসেট, সেটা তো আমার কোশ্চেনে বলা আছে। তাহলে এইচটা জি এর সাবসেট, এবার জি যদি আমার অ্যাসোসিয়েটিভ হয় তাহলে তার সাবসেটও অ্যাসোসিয়েটিভ হবে, এটা মনে রাখবে। যে কোনো সেট যদি অ্যাসোসিয়েটিভ হয় যে কোনো কম্পোজিশনের রেসপেক্টে, তাহলে তার যে কোনো সাবসেট না কেন সেটাও আমার অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে এগেন এইচ ইজ এ সাবসেট অফ জি, সিন্স জি ইজ associative then H is also associative under composition। ক্লিয়ার? তারপর কি দেখাবো, ইনভার্স তো আমার হয়ে আছে, ওটাও লিখে দিই। সিন্স 2 is বা এরকম লিখি, এগেন each element of H, sorry কি লিখছি ভুল লিখছি, again inverse of each element of H exist আমাদের by using 2 নম্বর থেকে আমি বলতে পারি যে H এর যে কোনো এলিমেন্টের
ইনভার্স এইচে আছে। পড়ে থাকলো কি অনলি আইডেন্টিটিটা পড়ে থাকলো। আইডেন্টিটি কী করে দেখাবো? লেট এ বিলংস টু এইচ, দিস ইমপ্লাই এ ইনভার্স বিলংস টু এইচ, এটা তো আমাদের দেওয়াই আছে। তাহলে তাই যদি হয়, এবার দেখো এ এইচে আছে, বি এইচে আছে, সেখান থেকে আমরা বলতে পারি এ কম্পোজ বি এইচে আছে, 1 নম্বরে তাই দেওয়া আছে। তাহলে এ এইচে আছে, এ ইনভার্স এইচে আছে, তাহলে এ কম্পোজ এ ইনভার্সটা এইচে থাকবে। মানে মনে মনে ধরে নাও বি এর জায়গায় এ ইনভার্স আছে, তাহলে যেহেতু এ কম্পোজ বি সেটা এইচে আছে, তাহলে এ কম্পোজ এ ইনভার্স সেটাও এইচে থাকবে। এইচে যে কোনো দুটো সংখ্যাকে কম্পোজ করলে এইচেই থাকার কথা, আমার 1 নম্বরে তাই বলেছে। দেন এ কম্পোজ এ ইনভার্স সেটাও কিন্তু এইচেই আছে। দিস ইমপ্লাই এ কম্পোজ এ ইনভার্স মানে কত? আইডেন্টিটি, সেটাও এইচে আছে। সো এইচ কম্পোজ কন্টেন্স ইটস আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমার ক্লোজার প্রপার্টি হলো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হলো, ইনভার্স হলো, আইডেন্টিটি হলো। দেয়ারফর সো এইচ ইজ এ সাবগ্রুপ অফ কম্পোজ। বুঝে গেছে? দুটো ছিল, এবার দেখালাম এটা সাবগ্রুপ। খুব ভালো করে পড়বে এটা, হ্যাঁ। যদি বুঝতে না পারো আমাকে কিন্তু নেক্সট দিন অবশ্যই জিজ্ঞেস করবে, এটা খুব ইম্পর্টেন্ট থিওরাম। তো এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকমের কোশ্চেন আছে, তো এটা ভালো করে পড়বে। আর এরপরে যতগুলো থিওরাম সব এই থিওরামের সাথে কো রিলেটেড, এটা বুঝতে যদি না পারো তাহলে কিন্তু পরেরগুলো আর বুঝতে পারবে না, ঠিক আছে? তো আজকে আপাতত এই পর্যন্ত থাকলো, এরপরে আমি কবে দিচ্ছি সেটা বলে দেবো, ঠিক আছে?